হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল যার নাম দা বং ক্লাস। এর উদ্দেশ্য হলো শেখো বিন্দাস। তো আজকে আমরা আইসিডিএস মেন পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু জানতে হবে এই পরীক্ষার প্যাটার্নটা ঠিক কীরকম। এখানে মোট চারটে পেপার আছে, চারটে পেপারের উপর পরীক্ষা দিতে হবে, পুরোটাই ডেসক্রিপটিভ। পেপার 1, পেপার 2, পেপার 3 আর পেপার 4। প্রত্যেকটা পরীক্ষাতে তোমার ফুল মার্কস হচ্ছে 100 এবং এর জন্য সময়সীমা হচ্ছে 90 মিনিট বা 1.5 ঘন্টা। তো প্রথম পেপারে আছে ইংলিশ, যেটার জন্য 100 নম্বর, 1.5 ঘন্টা সময়। সেকেন্ড পেপারে আমাদের জন্য বাংলা। থার্ড পেপারে রয়েছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এর সাথে রিজনিংটাও আছে অবশ্যই। আর ফোর্থ পেপারে রয়েছে অ্যারিথমেটিক। তো এই প্রত্যেকটা পেপারের জন্য 100 নম্বরের উপর পরীক্ষা হবে, আর এর জন্য নির্ধারিত সময় হচ্ছে 1.5 ঘন্টা। আচ্ছা, এবারে মেন পরীক্ষার সিলেবাসটা আমাদের জানা যাক। তো প্রথমেই আসি পেপার 1 বা ইংলিশের কথায়। এখানে রয়েছে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন যেটা বাংলা থেকে ইংরেজিতে করতে হবে, আর রয়েছে সামারি বা প্রেসি রাইটিং। আর এছাড়াও রয়েছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের মধ্যে রয়েছে তোমার ওই এরার কারেকশন রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন চেঞ্জ রয়েছে, বা তোমার ফ্রেজেস, ইডিয়মস বা ফ্রেজাল ভার্বস রয়েছে, সিনোনিমস, অ্যান্টোনিমস রয়েছে। মানে যেগুলো আর কি তোমার প্রিলিমসে থাকে আর কি, ধরো ডব্লিউবিসিএস প্রিলিমসে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো রয়েছে। এর সাথে কিছু আর কি বাড়তি জিনিস আছে যেগুলো তোমাদের করতে হবে, যেমন ভয়েস চেঞ্জ বা ন্যারেশন, এগুলো এই সমস্ত জিনিসগুলো তোমাদের করতে হবে। আর রাইটিং এর মধ্যে রয়েছে তোমার রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন আর প্রেসি, এই তিনটে জিনিস কিন্তু তোমার কি বলে পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষাতেও রয়েছে। পেপার 2টাও ঠিক ওই একই রকম। এখানে তোমার রিপোর্ট রাইটিং রয়েছে, ট্রান্সলেশন রয়েছে ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, মানে এক্ষেত্রে ইংরেজি থেকে বাংলায় করতে হবে। আর সামারি আর প্রেসি রাইটিং রয়েছে, মানে যেটা আর কি ক্লার্কশিপের সাথেই আর কি পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। আর বাড়তি যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। এবারে পেপার 3তে আসি। পেপার 3তে রয়েছে লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ। যেহেতু আইসিডিএস এর পরীক্ষা, এখানে নিউট্রিশন আর হেলথের উপরে একটা জোর দিতেই হবে, মানে ডেফিসিয়েন্সি ডিজিজ ইত্যাদি এইসবগুলো ভালো করে পড়ে রাখতে হবে আর কি। আর একটা রয়েছে হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস। এই উইমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস কিন্তু অন্য কোনো পরীক্ষাতেই নেই। তাও তোমার হেলথ বা নিউট্রিশন এটা হয়তো তোমার দেখবে ডব্লিউবিসিএস মেন্সেও হয়তো বায়োলজির মধ্যে রয়েছে, বা অন্যান্য কোনো পরীক্ষাতেও লাইফ সায়েন্সের মধ্যে এটা ঢুকে রয়েছে, কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট তো কোনো পরীক্ষাতেই নেই। এটা বাড়তি করে আলাদা করে পড়তেই হবে তোমাদেরকে। কোথা থেকে পড়বে সেটা আমি বলে দেবো। আর এর সাথে রয়েছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ মানে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, মানে যেটা ওই স্ট্যাটিক পোর্শনটা যেটা আমাদের পড়ে রাখতে হয় আর কি যে কোনো পরীক্ষার জন্য। আর একটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে বোঝাই যাচ্ছে এটা আমাদের লাস্ট 1 বছরের পড়ে রাখতে হবে। বিশেষ করে ধরো জানুয়ারি 2020 থেকে যা যা রয়েছে সেগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। আর এর সাথে রয়েছে ভার্বাল আর নন ভার্বাল রিজনিং। মানে শুনতে খুব অবাক লাগছে যে জেনারেল স্টাডিজ এর মধ্যে ভার্বাল নন ভার্বাল রিজনিং ঢুকিয়ে দিয়েছে। এটা যদিও অ্যারিথমেটিকের একটা অংশ হওয়া উচিত ছিল, যাই হোক। আর পেপার 4-এ রয়েছে হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে পুরোপুরিভাবে পাটিগণিতই রয়েছে, কিন্তু অনেক বইতে দেখা যাচ্ছে যে এর সাথে পরিমিতি বা মেনসুরেশনটাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন ক্র্যাক আইসিডিএস বলে একটা বই আছে, এই বইতে আমি দেখলাম, জানি না ভুল দেখেছি কিনা, যে মেনসুরেশন পোর্শনটা এর মধ্যে রয়েছে। তো যাই হোক, ওটা একটা প্র্যাকটিস করে নেবো, ওগুলো তো জাস্ট ফর্মুলারই ব্যাপার রয়েছে। এবারে আসি বুক লিস্টের কথায়। প্রথমেই আসতে হবে ইংলিশে। ইংলিশ মানে পেপার 1। তো পেপার 1-এ যে সমস্ত বুক লিস্টগুলো রয়েছে, একটা হচ্ছে তোমার গ্রামার পোর্শনের জন্য, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভের জন্য। তো যে বইগুলো তোমরা কিনবে সেটা হচ্ছে এই প্রথমেই রয়েছে পিকে দে সরকার। পিকে দে সরকারের যে বইটা আছে এর মধ্যে তোমার গ্রামার, কম্পোজিশন, ট্রান্সলেশন তিনটেই রয়েছে। এই বইটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে আরেকটা বই যেটা তোমরা কিনে নিতে পারো সেটা হচ্ছে এই ইংলিশের জন্য এই বইটা, যেটা ডিপি ভট্টাচার্যের লেখা। এটা কিন্তু পিকে দে সরকারের একটা তোমার সাপ্লিমেন্ট বলতে পারো। আর এর সাথে রয়েছে অ্যারিহান্তের ডেসক্রিপটিভ ইংলিশ। এটা আলাদা করে তোমাদের কিনে রাখাটা উচিত। যদি কিনে রাখতে পারো খুবই ভালো, কারণ এর মধ্যে এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, লেটার রাইটিং এগুলো সবই রয়েছে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। এটা যে কোনো পরীক্ষার যে কোনো মেন পরীক্ষার জন্যই এই বইটা কিন্তু খুবই কার্যকরী। খুব ভালো বই, এটা তোমরা কিনে দেখতে পারো। এবারে বাংলার জন্য যে বইটা তোমাদের পড়া উচিত, বা বিশেষ করে বাংলা ব্যাকরণের জন্য, সেটা হচ্ছে বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ। তো এটা পড়লে মোটামুটি গ্রামার পোর্শনটা তোমাদের খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে। কারণ গ্রামার পোর্শনে সন্ধি, সমাস ইত্যাদি তো রয়েছেই, তো এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো এটা কিন্তু এই বইতে খুব ভালোভাবেই দেওয়া আছে। ক্লাস 9-10-এ যেগুলো পড়েছো আর কি সেগুলো একটু ঝালাই করে নিলেই হবে। আর এর সাথে তোমরা নিউজ পেপারগুলো ফলো করতে পারো। নিউজ পেপার বা তোমার পত্রিকাগুলো যেগুলো রয়েছে, যেমন ধরো আনন্দবাজার পত্রিকা,
বর্তমান, এই সময়, এই সমস্ত নিউজ পেপারগুলো তোমরা ফলো করবে, তাহলে রাইটিং পোর্শনটা তোমাদের একটু ভালোভাবে তৈরি হবে আর কি। এবারে আসি জেনারেল স্টাডিজ, রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্স এর কথায়। দেখো, জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে যেটা পড়তে হবে, মানে স্ট্যাটিক পোর্শনের জন্য তোমাদের এই মুহূর্তে কিন্তু কোনো টেক্সট বই পড়ার কোনো দরকার নেই। তোমরা যদি এই মুহূর্তে টেক্সট বইটা পড়তে যাও তাহলে কিন্তু তোমাদের সেখানে ক্ষতি, কারণ টেক্সট বইটা এতটাই ভাস্ট যে পড়ে তোমরা কুলিয়ে উঠতে পারবে না। সেই জন্য এমন কোনো বই পড়তে হবে যেখানে কম্প্যাক্ট ওয়েতে সমস্ত কিছু দেওয়া আছে। আমি এই বইটাকে রেকমেন্ড করি, সেটা হচ্ছে জেনারেল নলেজ 2021, এটা মনোহর পান্ডে বা আরিহান্ত পাবলিকেশনের রয়েছে। যাদের কাছে লুসেন্ট আছে তারা লুসেন্টও পড়তে পারো, তবে আমার মতে লুসেন্টের চাইতে আরিহান্ট কিন্তু অনেক ভালো। আর রিজনিং এর জন্য তোমাদের এই বইটা থেকে প্র্যাকটিস করতে হবে, যেটা হচ্ছে RS আগরওয়াল। এখানে ভার্বাল এন্ড নন ভার্বাল রিজনিং রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা অনলাইন সোর্স তোমরা দেখতেই পারো, জিকে টুডে। আমি জিকে টুডেটাকেই রেকমেন্ড করি, এবং জিকে টুডেতে এখন যে সমস্ত ডেটাগুলো রয়েছে বা যে ফরম্যাটে রয়েছে সেটা কিন্তু লেখার জন্য বা ডেসক্রিপটিভ জেনারেল নলেজের জন্য বা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এখানে কিন্তু স্ট্যাটিক পোর্শনটাও বেশ ভালোভাবেই রয়েছে। যারা জিকে টুডে ফলো করছো তারা জিকে টুডে অবশ্যই ফলো করে যাও, আর যারা জিকে টুডে ফলো করো না তারা জিকে টুডের পাশাপাশি এইটাও দেখে নিতে পারো, গ্রেড আপ। গ্রেড আপের একটা একটা মান্থলি ডাইজেস্ট বেরোয় কারেন্ট অ্যাফেয়ার্সের, বা মান্থলি জিকে ডাইজেস্ট বেরোয়, সেই বইটাও খুব ভালো, তোমরা দেখে নিতে পারো। আর আরেকটা বই যেটা তোমাদের অতি অবশ্যই কেনা উচিত, সেটা হচ্ছে ক্র্যাক ICDS সুপারভাইজার মেন। এই পরীক্ষার যে বইটা রয়েছে, এটা হচ্ছে মিত্রায়ন ঘোষ পাবলিশারের। তো এই বইটা যদি তোমরা খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে যে এখানে কিন্তু বিগত বছরের যে পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেগুলো রয়েছে, মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার রয়েছে, তাহলে তোমরা প্যাটার্নটা ভালো করে বুঝতে পারবে। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট বা তোমার নিউট্রিশন, এটার ওপর কিন্তু এখানে একটা ভালোভাবে নোটসগুলো দেওয়া রয়েছে, তোমরা এখানে ভালোভাবে দেখে নিতে পারো এই বই থেকে। এই বইটা যদি তোমরা কিনে নাও তাহলে আমার মতে তোমাদের আলাদা করে আর সেরকম ভাবে খুব একটা বই না কিনলেও চলবে, মানে তোমাদের কাছে যে সমস্ত বইগুলো আছে সেগুলো একটু ভালো করে ফলো করো, আর এর পাশাপাশি এই বইটা কিনো, তাহলেই হয়ে যাবে। এবার আসি অ্যারিথমেটিকে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে তোমরা এই যে দুটো বই যেটা দেওয়া আছে, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা কিনতে পারো, অথবা দুটোও কিনতে পারো তোমাদের যদি ইচ্ছা থাকে। একটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা RS আগরওয়ালের লেখা। আর আরেকটা হচ্ছে কিরণের SSC ম্যাথামেটিক্স, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সলভ পেপারগুলো রয়েছে। কারণ পিএসসি কিন্তু বা স্টেট পিএসসি কিন্তু স্টাফ সিলেকশন কমিশনকে বেশ ভালোভাবে ফলো করে। তোমরা যদি আগের বছরের পিএসসির কোয়েশ্চেন দেখো, দেখবে যে সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন আছে যেগুলো স্টাফ সিলেকশন কমিশনে করা হয়েছিল বা সেই পরীক্ষায় এসেছিল। তো সেই জায়গা থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু পিএসসিতে করা হয়, যে কারণে এই পিএসসির এই যে এসএসসির যে এই ম্যাথামেটিক্সের বইটা আছে, এই বইটা তোমরা যদি ভালোভাবে ফলো করো বা এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তোমরা হয়তো ওর মধ্যে থেকে অনেক অঙ্ক কমন পেয়ে গেছো এই পরীক্ষায়। এটা মাথায় রেখো তোমরা। এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ স্ট্র্যাটেজি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। এটাকে আমি কাস্টমাইজ করেছি। কেন কাস্টমাইজ করেছি? কারণ সব রোগের এক ওষুধ হয় না, সেই জন্য সকলের জন্য এক স্ট্র্যাটেজি এবং একরকম টাইম ম্যানেজমেন্টও করা সম্ভব নয়। কেন? তার কারণ হচ্ছে কেউ পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা পাস করেছো, কেউ WBCS পরীক্ষা কারোর হয়তো খুব খারাপ হয়েছে, হয়তো তারা শিওর নও যে তোমরা প্রিলিমসটা ক্লিয়ার করবে, কারণ যেহেতু এখনো WBCS পরীক্ষার প্রিলিমসের রেজাল্ট আউট হয়নি। অনেকে আছো যারা মিসেলেনিয়াসের মেন পরীক্ষা ক্লিয়ার করেছো, অনেকে আছো যারা মিসেলেনিয়াসের মেন পরীক্ষা ক্লিয়ার করোনি, অনেকে আছে যারা হয়তো ওয়ার্কিং প্রফেশনালস, কোথাও হয়তো কাজ করছে, অনেকে আছে যারা হচ্ছে স্টুডেন্ট বা নন ওয়ার্কিং। তো এদের প্রত্যেকের জন্য তোমার স্ট্র্যাটেজিটা আলাদা হবে। তো তাই প্রত্যেকটার জন্য আমি একটা করে স্ট্র্যাটেজি কোড দিয়েছি, এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি কোড আমি আলাদা করে আলোচনা করব। তো প্রথমেই দেখি পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস, এটার রেজাল্ট আউট হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি যে যারা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস ক্লিয়ার করেছো তাদের অনেকেই বা তাদের বেশিরভাগই তোমার ICDS প্রিলিমস ক্লিয়ার করেছো, বা ICDS প্রিলিমস যারা ক্লিয়ার করেছো তাদের প্রত্যেকেই পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস ক্লিয়ার করেছো বলে আমি ধরে নিচ্ছি। মানে এরকম ক্যান্ডিডেট হয়তো খুবই কম যে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসটা ক্লিয়ার করেনি অথচ ICDS এর প্রিলিমসটা ক্লিয়ার করেছে। যেহেতু ক্লার্কশিপের প্রিলিমসে 66,000 জনকে সিলেক্ট করেছে এবং ICDS প্রিলিমসে প্রায় 30,000 মতো সিলেক্ট করেছে, তো ধরে নিচ্ছি যে ওই 30,000 জন ওই 66,000-এর মধ্যেই রয়েছে, আশা করা যায়। তো প্রথম স্ট্র্যাটেজিটা দেখি, সেটা হচ্ছে যে
তুমি হয়তো ক্লার্কশিপ প্রিলিমসটা ক্লিয়ার করেছো, ইয়েস। মিসেলেনিয়াস এর মেন পরীক্ষাও হয়তো ক্লিয়ার করেছো, ইয়েস। এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস এর যদিও রেজাল্ট এখনো আউট হয়নি, কিন্তু তুমি শিওর আছো। শিওর আছো মানে হচ্ছে যে তোমার হয়তো স্কোর হয়তো 110 বা তার বেশি, 110 বা তার বেশি যদি তোমার স্কোর আসে ডাব্লিউবিসিএস প্রিলিমসে, মানে ইউপিএসসি এর আনসার কি মিলিয়ে, তাহলে তুমি শিওর হয়ে যাবে যে তুমি ক্লিয়ার করছো, তুমি মেন পরীক্ষায় বসতে পারছো। তো এটা যদি হয় তাহলে তোমার ক্ষেত্রে স্ট্র্যাটেজি কোড হচ্ছে 1। তুমি ক্লার্কশিপের প্রিলিমস ক্লিয়ার করেছো কিন্তু মিসলেনিয়াস এর মেন্স ক্লিয়ার করোনি, আবার ডাব্লিউবিসিএস প্রিলিমস ক্লিয়ার করবে বলে ধরে নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কোড হলো 2। তুমি ক্লার্কশিপের প্রিলিমস ক্লিয়ার করেছো কিন্তু মিসলেনিয়াস এর মেনও ক্লিয়ার করোনি, আবার ডাব্লিউবিসিএস প্রিলিমসও হয়তো তোমার দ্বারা ক্লিয়ার করা সম্ভব হবে না, তো সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কোড হবে 3। আর তুমি ক্লার্কশিপের প্রিলিমস অবশ্যই ক্লিয়ার করেছো, মিসলেনিয়াস এর মেন্সটাও অবশ্যই ক্লিয়ার করেছো, কিন্তু মানে যে কোনো কারণেই হোক এবছর পরীক্ষা হয়তো ভালো হয়নি, কাজেই তোমরা প্রিলিমসের গন্ডি হয়তো পেরোতে পারছো না, তো সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কোড হবে 4। কাজে এই 4 ধরনের স্ট্র্যাটেজি আমি তোমাদের জন্য পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করছি। আচ্ছা, আমার এই চ্যানেল অর্থাৎ দ্য বং ক্লাসে আমি এর আগে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের জন্য একটা স্ট্র্যাটেজি পোস্ট করেছিলাম। এটা হচ্ছে ক্লার্কশিপ মেন্সের স্ট্র্যাটেজি আর এটা হচ্ছে মিসলেনিয়াসের ইন্টারভিউয়ের স্ট্র্যাটেজি। এই দুটো তোমরা একটু ভালো করে দেখে নাও এই স্লাইডগুলো দেখার সাথে সাথে। তার কারণ হচ্ছে যে এই পরীক্ষার সাথে কিন্তু এই দুটো ভিডিও তোমার বেশ ভালোভাবেই জড়িত আছে। কেন জড়িত আছে সেটা তোমরা ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। এবার আসি স্ট্র্যাটেজি কোড 1 এর ক্ষেত্রে। স্ট্র্যাটেজি কোড 1 মানে হচ্ছে আইসিডিএস প্রিলিমসটা ক্লিয়ার করার সাথে সাথে তোমরা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসটাও ক্লিয়ার করেছো, 2018 সালের মিসলেনিয়াস পরীক্ষার মেন তোমরা ক্লিয়ার করেছো, এবং ডাব্লিউবিসিএস 2020তেও তোমরা মোটামুটি শিওর আছো যে তোমরা প্রিলিমসটাও ক্লিয়ার করে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কোড হবে 1। এবং এক্ষেত্রে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি কি স্ট্র্যাটেজি হবে সেটা তো বলে দিয়েছি, প্লাস এখানে রয়েছে স্টুডেন্টস বা নন ওয়ার্কিং যারা রয়েছে তাদের জন্য একটা 8 ঘন্টার স্টাডি প্ল্যান, আর যারা ওয়ার্কিং প্রফেশনালস রয়েছে তাদের জন্য 5 ঘন্টার একটা স্টাডি প্ল্যান। তো ইংলিশের ক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের ইংলিশের জন্য 2 ঘন্টা করে দিতে হবে প্রত্যেকদিন 2টো করে প্রেসি এবং 2টো করে ট্রান্সলেশন প্র্যাকটিস করতেই হবে, এবং একটা করে রিপোর্ট এবং একটা করে লেটার অল্টারনেট ডেতে তোমরা প্র্যাকটিস করবে, মানে একদিন একটা রিপোর্ট আর একদিন একটা লেটার। তো এইটা প্র্যাকটিস করার পরে যে টাইমটা তোমাদের কাছে থাকবে, মানে 2 ঘন্টার মধ্যে তো এগুলো অবশ্যই হয়ে যাবে, এগুলো তো তোমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাকি যে টাইমটা থাকছে সেই টাইমটা তোমরা গ্রামারের জন্য ডিভোট করবে, সেটা পিকে দে সরকারের বই হোক বা ডিপি ভট্টাচার্যের বই হোক, যে কোনো একটা বই থেকে। আচ্ছা, এবার ওয়ার্কিং প্রফেশনালদের ক্ষেত্রে কি করতে হবে, 1 ঘন্টা করে পার ডে দিতে হবে। সেই 1 ঘন্টার মধ্যে কি করবে, একটা প্রেসি এবং একটা ট্রান্সলেশন প্রত্যেকদিন তো অবশ্যই করবে, এছাড়াও একটা করে রিপোর্ট এবং একটা করে লেটার অল্টারনেট ডেতে করবে, মানে একদিনে একটা প্রেসি, একটা ট্রান্সলেশন, আর তার সাথে হয় একটা রিপোর্ট নয়তো একটা লেটার, মানে মোট 3টে। আর বাদ বাকি যে টাইমটা থাকবে তাতে তোমরা গ্রামারটা করবে। আচ্ছা, এখানে আমি লেটারের কথাটা কেন উল্লেখ করলাম, কারণ যেহেতু তুমি শিওর আছো যে তুমি ডাব্লিউবিসিএস প্রিলিমসটা ক্লিয়ার করবে, মেন পরীক্ষায় তো লেটার আছে ডাব্লিউবিসিএস এ, সেই জন্য আমি লেটারটা প্র্যাকটিস করার জন্য বললাম, কম্বাইন্ড একটা স্ট্র্যাটেজি তৈরি হলো আর কি। আচ্ছা, এবার বাংলার ক্ষেত্রে বলি। ইংরেজির ক্ষেত্রে যেটা 2 ঘন্টা দেবে সেটা বাংলার ক্ষেত্রে 1 ঘন্টা হয়ে যাবে, কারণ ইংরেজির ওপর একটু বেশি সময় তোমাদের দেওয়ার দরকার আছে। তো এক্ষেত্রে একটা করে প্রেসি, একটা করে ট্রান্সলেশন, এবং এর পাশাপাশি একটা করে রিপোর্ট অথবা একটা করে লেটার অল্টারনেট ডেতে, আর বাদ বাকি যে টাইমটা থাকবে তাতে গ্রামারটা প্র্যাকটিস করবে। আর যারা ওয়ার্কিং প্রফেশনাল আছো তাদের জন্য ওই 1 ঘন্টাই রয়েছে, 1 ঘন্টা কিন্তু ডেইলি নয়, 1 ঘন্টা রয়েছে অল্টারনেট ডেতে, মানে তুমি যদি সোমবার দিন বাংলা পড়ো তাহলে মঙ্গলবার দিন না পড়ে আবার বুধবার দিন পড়ো, এরকম। তো একটা করে প্রেসি, একটা করে ট্রান্সলেশন অথবা একটা করে রিপোর্ট এবং একটা করে লেটার, আর বাদ বাকি সময়টা গ্রামার। আচ্ছা, জেনারেল স্টাডিজ আর রিজনিং এর ক্ষেত্রে যারা নন ওয়ার্কিং আছো তাদেরকে 4 ঘন্টা করে সময় দিতে হবে, একটা জিএস সাবজেক্ট পার ডে পড়বে, মানে একদিন যদি হিস্ট্রি পড়ো তাহলে পরের দিন পড়বে জিওগ্রাফি, তারপরের দিন পলিটি, তারপরের দিন ইকোনমি এন্ড সো অন। তো 1 ঘন্টা এর মধ্যে দিতে হবে রাইটিং প্র্যাকটিসের জন্য, 1 ঘন্টা দিতে হবে রিজনিং এর জন্য, আর ফোকাসটা করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আরেকটা জিনিসের উপর ফোকাস করবে, সেটা হচ্ছে পলিটি। কেন, তার কারণটা হচ্ছে যে মিসেলেনিয়াসের ইন্টারভিউতে পলিটি থেকে প্রচুর প্রশ্ন করবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন করবে, আবার ডাব্লিউবিসিএস মেন্সে তো পলিটি তো একটা রয়েছেই, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছেই।
আর যারা ওয়ার্কিং প্রফেশনালস আছে তারা 4 ঘন্টার জায়গায় তারা কি করবে, 2 ঘন্টা করে দেবে। 2 ঘন্টাকে এইভাবেই একটা করে জিএস সাবজেক্ট পার ডে করবে 1 ঘন্টা করে। 1 ঘন্টার করে তোমার রাইটিং প্র্যাকটিস অথবা রিজনিং করবে অল্টারনেট ডেতে। আর ফোকাস করবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর তার সাথে অতি অবশ্যই পলিটি। আর অ্যারিথমেটিক বা অঙ্কটা এটা প্রত্যেকদিন 1 ঘন্টা করে করতে হবে, সে তুমি ওয়ার্কিংই হও বা নন ওয়ার্কিংই হও। এবার আসছি স্ট্র্যাটেজি কোড 2। স্ট্র্যাটেজি কোড 2 মানে হচ্ছে আইসিডিএস প্রিলিমস ক্লিয়ার করার সাথে সাথে তুমি পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস ক্লিয়ার করেছো এবং ডাব্লিউবিসিএস প্রিলিমসও ক্লিয়ার করে যাবে বলে আশা রাখছো, কিন্তু কোনো কারণে তোমরা মিসেলেনিয়াসের মেন্স 2018 সালের মিসেলেনিয়াস মেন্স তোমরা ক্লিয়ার করোনি। তাহলে সেক্ষেত্রে তোমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সাবজেক্ট ওয়াইজ সেটা দেখো। ইংলিশের ক্ষেত্রে ওই 2 ঘন্টা করে দিতে হবে যারা নন ওয়ার্কিং আছো, 2টো প্রেসি 2টো ট্রান্সলেশন আর একটা করে রিপোর্ট আর একটা করে লেটার করতে হবে অল্টারনেট দিনে। আর যারা ওয়ার্কিং প্রফেশনালস আছো তারা 1 ঘন্টা করে দেবে, একটা প্রেসি একটা ট্রান্সলেশন, তার পাশাপাশি একটা রিপোর্ট এবং একটা করে লেটার অল্টারনেট ডেতে। বাংলার ক্ষেত্রে দৈনিক 1 ঘন্টা করে দিতে হবে, সেখানে একটা প্রেসি এবং একটা ট্রান্সলেশন, এর পাশাপাশি হয় একটা রিপোর্ট এবং একটা করে লেটার করতেই পারো। লেটারটা করতে হবে যেহেতু ডাব্লিউবিসিএস প্রিলিমস তুমি ক্লিয়ার করছো বলে আশা রাখছো। আর ওয়ার্কিং প্রফেশনালসদের ক্ষেত্রেও এটা 1 ঘন্টা, এটা অল্টারনেট ডেজ লেখা আছে, তুমি যদি যোগ করো তাহলে দেখবে যে টোটাল হয়তো 4 ঘন্টা আসছে যদি তুমি অল্টারনেট ডেজ করে দেখো আর কি। তো তুমি অল্টারনেট ডে না রাখলে তোমার কাছে যদি সময় থাকে তাহলে এটা ডেইলিও করতে পারো, মানে আইদার অল্টারনেট ডেজ অথবা তুমি এটা ডেইলিও করতে পারো, ইট ডিপেন্ডস আপন ইউ। সেখানে তোমার একটা করে প্রেসি এবং একটা করে ট্রান্সলেশন অথবা এর সাথে একটা রিপোর্ট এবং একটা লেটার। আর বাদ বাকি যে পোর্শন থাকবে তাতে অবশ্যই গ্রামার করতে হবে, সেটা আমি আগের স্লাইডেও বলেছি স্ট্র্যাটেজি কোড 1 এর ক্ষেত্রে। আর জেনারেল স্টাডিজ এন্ড রিজনিং এর জন্য তোমরা কি করবে, যারা নন ওয়ার্কিং আছো তাদের 4 ঘন্টা দিতে হবে, মানে একটা করে জিএস সাবজেক্ট পড়বে 2 ঘন্টার জন্য, 1 ঘন্টা রাইটিং প্র্যাকটিস আর 1 ঘন্টা রিজনিং এর জন্য। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর আলাদা করে ফোকাস করতে হবে না যেহেতু তোমরা মিসেলেনিয়াস এর ইন্টারভিউটা দিচ্ছ না, তবে পলিটিতেও অতি অবশ্যই একটু ফোকাস করো আর কি, যেহেতু ডাব্লিউবিসিএস মেইনসে পলিটি আসছে। এবং যারা ওয়ার্কিং প্রফেশনালস আছো তারা কি করবে, 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা তাদের দিতে হবে কারণ তাদের কাছে সময় কম। তো একটা জিএস সাবজেক্ট করবে 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা রাইটিং প্র্যাকটিস অথবা 1 ঘন্টা কি করবে তোমার রিজনিং এর জন্য দিতে হবে অল্টারনেট দিনগুলোতে। আর অ্যারিথমেটিকের জন্য 1 ঘন্টা করে পার ডে দিতে হবে, সে তুমি ওয়ার্কিংই হও বা নন ওয়ার্কিং হও। এরপর আসি স্ট্র্যাটেজি কোড 3। স্ট্র্যাটেজি কোড 3 মানে হচ্ছে যে তুমি আইসিডিএস পরীক্ষার প্রিলিমসের সাথে তুমি শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসটাই ক্লিয়ার করেছো, 2018 সালের মিসেলেনিয়াসের মেন্সটাও তুমি ক্লিয়ার করোনি, আর এই বছরের ডাব্লিউবিসিএস প্রিলিমস যে পরীক্ষাটা রয়েছে সেটাও তুমি ক্লিয়ার করবে না বলেই ধরে নিয়েছো। তাহলে সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজিটা ঠিক কিরকম হতে হবে সেটা এবার দেখা যাক। প্রথমে আসি ইংলিশের কথায়। ইংলিশের ক্ষেত্রে যারা নন ওয়ার্কিং আছো বা স্টুডেন্ট আছো তাদেরকে 2 ঘন্টা করে পার ডে দিতে হবে। 2 ঘন্টা করে পার ডে এর মধ্যে কি থাকবে, 2টো করে প্রেসি 2টো করে ট্রান্সলেশন ডেইলি বেসিসে আর 2টো করে রিপোর্ট থাকবে অল্টারনেট ডেতে। আর বাদ বাকি যে টাইমটা থাকবে সেই টাইমে তোমাদের গ্রামারটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখানে দেখো একটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, যেখান থেকে আমি লেটারটা কিন্তু হাটিয়ে দিয়েছি। লেটার নেই কারণ তুমি ধরে নিচ্ছ যে তুমি ডাব্লিউবিসিএস প্রিলিমস উতরাবে না, কাজে সেক্ষেত্রে তোমাকে লেটার প্র্যাকটিস করার কোনো আদৌ দরকার নেই। আর যারা ওয়ার্কিং প্রফেশনালস আছো তারা 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করে দেবে, একটা করে প্রেসি একটা করে ট্রান্সলেশন লিখতে হবে আর কি ডেলি বেসিসে। আর এর পাশাপাশি অল্টারনেট ডেতে কি করবে, একটা করে রিপোর্ট দেবে। আর বাদ বাকি টাইমটা অবশ্যই গ্রামারের জন্য রাখতে হবে। বাংলার ক্ষেত্রে আসি, এক্ষেত্রেও 2 ঘন্টা করে টাইম দিতে হবে। ইংলিশের ক্ষেত্রে ঠিক যে জিনিসটা করেছো বাংলার ক্ষেত্রেও ঠিক এই একই জিনিস তোমাকে করতে হবে, এর পাশে তোমাকে গ্রামারটা করতে হবে, বাদ বাকি যে টাইমটুকু থাকবে সে তোমার 30 মিনিট হোক বা 45 মিনিট হোক যাই হোক। আর এক্ষেত্রে ওয়ার্কিং প্রফেশনালস এর ক্ষেত্রেও ঠিক ওই ইংলিশের মতনই তোমার স্ট্র্যাটেজিটা থাকবে আর কি। এখানে একটা করে রিপোর্ট তোমাকে অল্টারনেট দিনে লিখতে হবে, আর বাদ বাকি যে টাইমটা পড়ে থাকবে সে 15 থেকে 20 মিনিট যাই থাকুক না কেন সেটা তোমাকে গ্রামারের জন্য বরাদ্দ করতে হবে। আর জেনারেল স্টাডিজ আর রিজনিং এর ক্ষেত্রে তোমাকে কিন্তু 3 ঘন্টা করে পার ডে সময় দিতে হবে। 3 ঘন্টা করে যে সময় তুমি যে দেবে সেটা হচ্ছে যে একটা জিএস সাবজেক্টে তোমাকে 2 ঘন্টা করে করতে হবে এবং 1 ঘন্টা রাখতে হবে হচ্ছে রাইটিং প্র্যাকটিসের জন্য। তুমি যেদিন রাইটিং প্র্যাকটিস করবে সেদিন তুমি রিজনিংটা করবে না, আর যেদিন রাইটিং প্র্যাকটিস করবে না সেদিন 1 ঘন্টা কি করবে ওই টাইমটা তোমাকে রিজনিং এর জন্য রাখতে হবে। আর ওয়ার্কিং প্রফেশনালের ক্ষেত্রে হচ্ছে কি যে 2 ঘন্টা করে টাইম দিতে হবে পার ডে, একটা করে জিএসএস সাবজেক্ট 1 ঘন্টা পড়বে, 1 ঘন্টা রাইটিং প্র্যাকটিস অথবা 1 ঘন্টা রিজনিং প্র্যাকটিস করবে অল্টারনেট ডেতে।
আর অ্যারিথমেটিকের জন্য 1 ঘন্টা করে পার ডে তোমাকে এমনি দিতে হবে, সে তুমি ওয়ার্কিং হও, নন ওয়ার্কিং হও, বা তোমার স্ট্র্যাটেজি কোড যাই হোক না কেন, এটা মাথায় রেখো। এবার আসি স্ট্র্যাটেজি কোড 4 এর কথায়। স্ট্র্যাটেজি কোড 4 মানে হচ্ছে আইসিডিএস এর প্রিলিমস ক্লিয়ার করার সাথে সাথে তুমি পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসও ক্লিয়ার করেছো এবং 2018 সালের মিসেলেনিয়াসের মেন্সও তুমি ক্লিয়ার করেছো, কিন্তু এই বছর ডব্লিউবিসিএস পরীক্ষা খারাপ হওয়ার জন্য তুমি প্রিলিমসটা ক্লিয়ার করতে পারছো না বলেই ধরে নিচ্ছ। তাহলে সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি কি হবে? দেখো, এক্ষেত্রে তোমার ইংলিশের স্ট্র্যাটেজি ঠিক আগের মতনই হবে, যে 2 ঘন্টা করে দিতে হবে, এখানে দুটো প্রেসি, দুটো ট্রান্সলেশন এবং অল্টারনেট ডেতে দুটো করে রিপোর্ট করতে হবে। লেটারটা এখান থেকে হাটিয়ে দেওয়া হলো, কেন হাটিয়ে দেওয়া হলো? যেহেতু ডব্লিউবিসিএস পরীক্ষা তুমি দেবে না, আর বাদ বাকি টাইমটা তোমাকে গ্রামারের জন্য দিতে হবে। ওয়ার্কিং প্রফেশনালের ক্ষেত্রে ঠিক এর অর্ধেক সময় তোমার কাছে থাকছে আর কি, 1 ঘন্টা করে পার ডে দিতে হবে। আর এই 1 ঘন্টার মধ্যে তোমাকে একটা প্রেসি এবং একটা ট্রান্সলেশন তো অবশ্যই করতে হবে, আর অল্টারনেট ডেতে একটা করে তুমি রিপোর্ট করবে। আর বাদ বাকি যে টাইমটুকু থাকবে সেই টাইমে তোমাকে গ্রামারটা প্র্যাকটিস করতে হবে। বাংলার জন্য ওই 2 ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা, একটা করে প্রেসি এবং একটা করে ট্রান্সলেশন প্রত্যেক দিন, এবং একটা করে রিপোর্ট করতে হবে অল্টারনেট ডেতে, আর বাদ বাকি টাইমটা তোমাকে দিতে হবে গ্রামারের জন্য। আর এখানে ওয়ার্কিং প্রফেশনালের ক্ষেত্রেও ঠিক ওই 1 ঘন্টা করে দিতে হবে। তুমি অল্টারনেট ডেজ না রেখে তুমি ডেইলিও এটা করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তোমার কাছে মোট 5 ঘন্টার টাইম রয়েছে, বা 5 ঘন্টার একটা স্টাডি প্ল্যান রয়েছে তোমার। আর একটা করে প্রেসি, একটা করে ট্রান্সলেশন তো অবশ্যই করতে হবে, এর পাশাপাশি একটা করে রিপোর্ট অল্টারনেট ডেতে তুমি করতে পারো, বাদ বাকি টাইমটা তোমাকে গ্রামারের জন্য দিতে হবে। আচ্ছা, এবারে আসি জেনারেল স্টাডিজ অ্যান্ড রিজনিং। এটা যারা নন ওয়ার্কিং আছো তাদের জন্য 4 ঘন্টা করে পার ডে। মানে একটা জিএস সাবজেক্ট তুমি কি করবে, 3 ঘন্টা সময় দিয়ে তুমি এই জিএস সাবজেক্টটা পড়বে। একটা করে সাবজেক্ট একদিনই করবে, মানে একদিন যদি হিস্ট্রি করো তাহলে তার পরের দিন হিস্ট্রি না পড়ো তুমি জিওগ্রাফি পড়বে, তারপরের দিন পলিটি পড়বে, অ্যান্ড সো অন। আর 1 ঘন্টা রাখতে হবে তোমাকে রাইটিং প্র্যাকটিসের জন্য। যেদিন রাইটিং প্র্যাকটিস করবে সেদিন রিজনিং করবে না, আর যেদিন রাইটিং প্র্যাকটিস করবে না সেদিন রিজনিংটা 1 ঘন্টা করে প্র্যাকটিস করবে। আর এখানে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ফোকাস করতে হবে, এর পাশাপাশি পলিটির উপরও তোমাকে ফোকাসটা রাখতে হবে। কেন রাখতে হবে? তার কারণ হচ্ছে যে মিসেলেনিয়াসের ইন্টারভিউটা তুমি দিতে যাবে, তাহলে সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স পলিটি দু জায়গা থেকে প্রশ্ন আসে, সেই দুটো ভালো করে তোমাকে তৈরি করে রাখতে হবে। আর যারা ওয়ার্কিং প্রফেশনালস আছো তাদের জন্য 2 ঘন্টা টাইম দিতে হবে, একটা করে জিএস সাবজেক্ট পার ডে করবে 1 ঘন্টা, আর 1 ঘন্টা রাইটিং প্র্যাকটিস অথবা 1 ঘন্টা রিজনিং প্র্যাকটিস করতে হবে। আর এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আর পলিটির উপরে তোমাকে ফোকাসটা রাখতে হবে, যেহেতু মিসেলেনিয়াসের ইন্টারভিউটা তুমি দেবে। আর অ্যারিথমেটিকের জন্য সে তোমার স্ট্র্যাটেজি যাই হোক না কেন, বা তুমি যাই করো না কেন, তোমাকে 1 ঘন্টা করে পার ডে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, এই তো গেল স্ট্র্যাটেজি কোড 4। এবারে আরেকটা জিনিস যেটা সকলের মাথায় থাকবে সেটা হচ্ছে যে ছুটির দিনে তাহলে আমরা কি করব। যে সমস্ত ওয়ার্কিং প্রফেশনালসরা রয়েছি তাদের তো সপ্তাহে 7 দিন কাজ নেই, কিছু হয়তো রবিবার তাদের ছুটি আছে, কারোর হয়তো শনিবার রবিবার 2 দিন ছুটি আছে, কেউ হয়তো কোনো ন্যাশনাল হলিডে বা স্টেট হলিডেতেও তোমরা এনজয় করছো। তাহলে সেক্ষেত্রে সেই টাইমটা তোমরা কিভাবে ডিভোট করবে? তো সেই ক্ষেত্রে কি হবে, তোমাদের এই নন ওয়ার্কিং প্রফেশনালসদের মতন রুটিন হয়ে যাবে, এবং এক্সট্রা যে 3 ঘন্টার টাইম তোমাদের কাছে থাকছে সেই 3 ঘন্টার মধ্যে থেকে তোমরা 1 ঘন্টা দিয়ে দেবে ইংলিশের জন্য, আর বাদ বাকি 2 ঘন্টা তোমরা ইউজ করবে পুরোপুরিভাবে টেক্সট বই পড়ার জন্য। এবার এখানে টেক্সট বই পড়ার কথা আমি কেন বললাম, টেক্সট বইটা হচ্ছে তাদের করতে হবে যারা ডব্লিউবিসিএস এর প্রিলিমসটা ক্লিয়ার করবে বলে ধরে নিয়েছো, তারা অবশ্যই টেক্সট বইটা পড়বে। আর যারা মনে করছো যে না তোমরা ডব্লিউবিসিএস প্রিলিমসটা ক্লিয়ার করতে পারবে না, তারা 2 ঘন্টা এক্সট্রা টাইম দেবে অবশ্যই জিএস পেপারের জন্য। এবং জিএস পেপারটা যে বই থেকে আমি পড়তে বলেছি, সেই মনোহর পান্ডে আরিহান্তের বই অথবা লুসেন্টের বই হোক, সেইটার জন্য তোমাকে 2 ঘন্টা টাইম এক্সট্রা দিতে হবে। তাহলে হিসাবটা কি দাঁড়ালো, তুমি যদি ছুটির দিনে তুমি যদি ওয়ার্কিং প্রফেশনাল হও, যে ছুটির দিনে তার কাছে এক্সট্রা টাইম রয়েছে, সেই 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সে দেবে ইংলিশের জন্য। সে যদি ডব্লিউবিসিএস প্রিলিমস ক্লিয়ার করবে বলে ধরে নেয়, তাহলে 2 ঘন্টা করে সে টেক্সট বইটা পড়বে। টেক্সট বই যে কোনো সাবজেক্ট সে পড়তে পারে, হতে পারে যে একটা সপ্তাহে একদিন সে 1 ঘন্টা করে দুটো সাবজেক্ট পড়লো, হিস্ট্রি পড়লো, জিওগ্রাফি পড়লো, বা কোনো সপ্তাহে হয়তো সে পলিটি পড়লো, ইকোনমি পড়লো, কোনো সপ্তাহে হয়তো সে সায়েন্সটাই 2 ঘন্টা পড়লো, সেটা তার ব্যাপার। তো তুমি যদি ডব্লিউবিসিএস প্রিলিমস ক্লিয়ার করবে বলে ধরে নাও, তাহলে তুমি টেক্সট বই পড়বে। আর যদি তুমি ডব্লিউবিসিএস প্রিলিমস ক্লিয়ার করবে না বলে ধরে নাও, তাহলে জিএস পেপারের জন্য তুমি ওই মনোহর পান্ডের বইটা থেকে তোমাকে পড়াগুলো তৈরি করে রাখতে হবে।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও তোমরা আমাকে জানাও। তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা শেয়ার করে দাও আমার এই ভিডিওটা, যাতে যারা এই আইসিডিএস এর ফিল্মস ক্লিয়ার করেছে প্রত্যেকের কাছে এই ভিডিওটা ছড়িয়ে যায়। আর ভবিষ্যতে তোমাদের জন্য আরো অনেক ভিডিও নিয়ে আমি হাজির হব। তাহলে আজকে এই পর্যন্তই, চলি, টাটা।